নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় যার জেতা ঘর। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। সুনন্দ তৃষ্ণার অনাবৃত দুর্দম রীতি অনেক সময় স্বেচ্ছাচারী স্থূল জুলুমের মতো মনে হতো। গোড়ায় গোড়ায় এর সঙ্গে আপোষ করে নেওয়াটা সহজ হয়নি খুব। তবু একে অস্বীকার না করেও জীবনযাত্রার এই নতুন পটভূমিতে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে বেগ পেতে হয়নি। আমার সে স্বাধীনতায় অন্তত অনেকদিন পর্যন্ত কেউ হস্তক্ষেপ করেনি। কিন্তু শুরুতেই আমি কতকগুলো ভুলের বীজ ছড়িয়ে বসেছিলাম। প্রথম ভুল, নিজের এক বিশিষ্ট সত্তার স্পষ্ট ঘোষণা নিয়ে আমি এই নতুন জীবনে পদার্পণ করেছিলাম। তাতেও ক্ষতি ছিল না যদি উপলব্ধি করতাম সেই ঘোষণা আর একজনের মধ্যেও থাকতে পারে। উপলব্ধি করিনি। দ্বিতীয় ভুল, যে স্থিতদি নিষ্ঠার ফলে এই দরিদ্রের সংসারে কমলার হাসি ঝলমল করে উঠেছে, আমি তাকে পুরস্কার ভাবিনি। তার কাজটাকে কখনো দরদের চোখে দেখিনি। সে কাজের সঙ্গে কোনো সময় নিজেকে আমি মানসিকভাবে যুক্ত করিনি। তার কর্মক্ষেত্রে তাকে আমি নিঃসঙ্গ রেখেছি। তৃতীয় ভুল, আবার গল্প আর কবিতা লেখা শুরু করে নিজস্ব যে আনন্দ জগৎ গড়তে চেয়েছিলাম, সেখানে বাইরের রসিকজনের আমন্ত্রণ ছিল, কিন্তু নিজের ঘরের লোকের সাদর অভ্যর্থনা ছিল না। চতুর্থ ভুল, আর সেটাই বোধ করি সবথেকে বড় ভুল, নিজে বোকা বলেই এই ঘরের লোককে আমি তেমন বুদ্ধিমান ভাবিনি। এতগুলো প্রাথমিক ভুল থেকে পরে খুঁটিনাটি আরো বহু ভুলের সূত্রপাত। কিন্তু বিশ্বাস করুন, এই সব ভুলের একটাও বিদ্বেষপ্রসূত নয়। রাতের নিভৃতে যে মানুষটা প্রায় উদ্ভ্রান্ত বাসনার দাস, দিনের আলো এসে কাজের জাঁতায় আবদ্ধ, এ দুয়ের বাইরে তার আর কোনো রূপ আমি দেখতে পেতাম না। আর এই জীবনের শুরুতে তার বিজেতার ভূমিকা বলে চেষ্টাও করিনি দেখতে। দিন কয়েকের মধ্যেই সে আমাকে গাড়িতে পাশে বসিয়ে তার কারখানা দেখাতে নিয়ে গেছিল। আগে যা শুনেছিলাম ওষুধের কারখানায় অ্যালুমিনিয়ামের কৌটো সাপ্লাইয়ের ব্যবসা, ঠিক তা নয়। নানা আকারের অ্যালুমিনিয়াম কন্টেনার তৈরি হয় ঠিকই, কিন্তু তার থেকেও বড় এবং সুচারু কাজ যা দেখলাম তার নাম শুনলাম অ্যানোডাইজিং, অর্থাৎ অ্যালুমিনিয়ামের বিভিন্ন বস্তুর ওপর প্লেটিং করা। এইভাবে প্লেটিং করে ওষুধের কারখানার কন্টেনার ছাড়াও বহু শৌখিন জিনিস বাজারে চালু করা হয়েছে। শৌখিন ছিটকিনি, বাথ শাওয়ার, টাওয়েল হ্যাঙ্গার, রং বেরঙের বাটি, গেলাস। জিনিসগুলো দেখলে চোখ টানে ঠিকই, তখনও যদি মনে হতো শুধু ব্যবসা নয়, সেই সঙ্গে খানিকটা শিল্প দৃষ্টিভিন্ন এইসব হয় না। গাল ভরার নাম বটে অ্যানোডাইজিং, কিন্তু কৌটোর ফ্যাক্টরি শুনেও এর থেকে বড় ধারণা ছিল আমার। বড় দুটো ঘরের আয়তনে এক ইটের ওপর করোগেটেড শেড একটা, সেখানেই স্পিনিং মেশিন, বল প্রেস, পাওয়ার প্রেস, ওয়েল্ডিং সেট, অ্যাসিড বাথ, জেনারেটর ইত্যাদি সরঞ্জাম, আর ওটুকুর আর এক ধারে গোডাউন। না বলে পারলাম না, এটুকু থেকেই তোমার এত রোজগার হয়? পরিতুষ্ট মুখে জবাব দিল, যত আশা করছি তত আর কোথায় হয়। দেখো না, বেশ মোটা টাকা ইনভেস্ট করতে পারলে সিঁড়ির ডেকোরেটিভ হ্যান্ডেল, নানা রঙের গ্রিল আর গাড়ির ড্যাশবোর্ডও তৈরি করব। মাথায় অনেক কিছু প্ল্যান আছে। এরপর মন্তুদা যখন জিজ্ঞেস করেছে, কি গো, তোমার কর্তার কৌটোর কারখানা কেমন চলছে, ছদ্ম কোপ দেখালেও আমি মনের কথাই বলেছি। কৌটো নয়, কন্টেনার, আর বলবে অ্যানোডাইজিং। আগ্রহ নিয়ে ছর্দি আর মন্তুদা একদিন ফ্যাক্টরি দেখে গেছে। আমি সঙ্গে ছিলাম এবং অস্বস্তি বোধ করছিলাম। পরে গাড়িতে উঠে মন্তুদা আমাকে বলল, 40-50 হাজার
বা লাখখানেক টাকা খাটালে এটা যদি বড় করে তোলা যায় তো সে চেষ্টা করতে বলো, টাকার ব্যবস্থা করা যাবে। মন্তুদা না হয়ে আর কেউ হলে আমি উৎসাহ বোধ করতাম কিনা সন্দেহ, কিন্তু মন্তুদা এগিয়ে আসা মানেই গোটা জিনিসটার মর্যাদা বেড়ে যাওয়া। সুনন্দ বাড়ি ফিরতেই মন্তুদার প্রস্তাব জানালাম তাকে। না, এমনভাবে শব্দটা উচ্চারণ করল যে আমি হতচকিত কয়েক মুহূর্ত। পরে অবশ্য বলল, বড় একদিন আমি নিজেই করতে পারবো। তা সত্ত্বেও ওই অসহিষ্ণু না শব্দটাই আমার কানে লেগে থাকল। তার কাজের সঙ্গে আমার যোগও সেইখানেই শেষ। বিয়ের 1.5 বছরের মধ্যে রুমু এলো। ও হবার কিছুদিন আগে থেকে বাবা আমাকে নিজের কাছে এনে রেখেছিলেন। প্রথম সন্তানের মা হয়ে আমি আনন্দে আত্মহারা হইনি, আবার যে এলো তার অনাদরও করিনি। আমার মেয়ে রূপসী না হোক, কুশ্রী কেউ বলবে না। তাছাড়া শিশু মাত্রেই আলাদা একটা রূপ আছে। তবু মেয়েটা আরো সুশ্রী কেন হলো না সে কথা আমার মনে এসেছে। বিয়ের 2 বছরের মধ্যে এখানে এই নতুন বাড়ি করে আমরা উঠে এসেছি। ব্যবসার উন্নতি হচ্ছিলই, আরো উন্নতির জন্য সেখানে সব টাকা ঢালার আগে বাড়ি করাটা আমি দরকার মনে করেছি। ভাসুর আর বড় যা আমাকে কত ভালোবাসে জেনেও আমি এই তাগিদ দিয়েছি। আমার পদস্থ আত্মীয় পরিজন অথবা কাব্য সাহিত্য রসিকরা কেউ ওই একতলা দালানের নিজস্ব দখলের একখানা মাত্র ঘরে এলে আমি অস্বস্তি বোধ করতাম। মন্তুদার কল্যাণে 2-4 জন নামী লোকও আসত। এমনও হয়েছে তখন যে আমি তাদের বাপের বাড়িতে বসার ব্যবস্থা করেছি। তাই জমি যখন কেনাই আছে, বাড়িটাই আগে তোলার কথা ভেবেছি। নতুন বাড়িতে আসার সময় ভাসুরের চোখে জল দেখেছি, বড় যা তো কেঁদেই ভাসিয়েছে। আর মন আমারও খারাপ হয়েছে। পৈতৃক বাড়ি ছেড়ে তারা আসবে না জানা কথাই, কিন্তু আমি কারোর ওপর অবিচার করেছি ভাবিনি। যে মানুষের ওপর তাদের একান্ত নির্ভর, বাড়ি বদল করলেও সে নির্ভরতা কমিয়ে আনার কথা আমার কোনো সময় মনে হয়নি। নতুন বাড়িতে এসে আমি নিজস্ব আনন্দ জগৎ রচনায় মগ্ন হয়েছি। কবিতা আর গল্প লেখায় মন দিয়েছি। বাড়িতে সংস্কৃতির মজলিস বসিয়েছি। বাইরের সঙ্গে যোগাযোগ বেড়েছে। বলা বাহুল্য, এ ব্যাপারে প্রধান সহায় মন্তুদা। মনে মনে এটা সর্বদাই অনুভব করতাম। এই একজন না থাকলে আমার জীবন অনেকখানি নীরস আর বিরস হয়ে যেত। মেয়ের জন্য মোটা মাইনে দিয়ে এক বয়স্কা ট্রেন গভর্নেস রাখা হয়েছে। তাকেও মন্তুদার মারফতই পাওয়া গেছে। মেয়েটা তার কাছে দিব্যি থাকে। অতএব আমার অবকাশে টান পড়েনি। এরই মধ্যে আমার ঘরের লোকের নিভৃতের তৃষ্ণা আমাকে বেশ উতলা করে তুলতে লাগলো। মনে হতো এটা আরো বেড়েছে। তাই স্পষ্ট করেই একদিন জানালাম, আর ছেলেপুলে হোক সেটা আমার ইচ্ছে নয়। মুখের দিকে খানিক চেয়ে থেকে জিজ্ঞাসা করল, একটাই যথেষ্ট? হ্যাঁ, ওই বেঁচে থাক, ছোট দিক তো একটাও হয়নি। তেমনি চেয়ে থেকে আবার জিজ্ঞেস করল, তাহলে? হেসেই জবাব দিলাম, তাহলে আবার কি, কত রকম ব্যবস্থা আছে, আজকাল আবার একগাদা ছেলেপুলে হয় কার। ফট করে বলে বসল, এই পরামর্শটাও কি তোমার মন্তুদার নাকি? এই উক্তি আমার কান বিষিয়েছিল। আমার স্পষ্ট মনে হয়েছিল লোকটা মন্তুদাকে ঈর্ষা করে। তবু রাগ না করে বলেছিলাম, না, এই পরামর্শটা আমার নিজেরই। ভালো কথা। হাসতে হাসতে উঠে গিয়ে কাজ নিয়ে বসেছিল। সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করেছিল। তারপরেও কটা রাত কাছে আসেনি। আমি নিজের সংকল্পে অটুট থেকেই হাসি মুখে তার রাগ ভাঙিয়েছি। না, আমার কোনো বিদ্বেষ ছিল না, শুধু ভুলই ছিল। কিন্তু সংসার জীবনে কতকগুলো ভুল যে বিদ্বেষেরই দোসর, এ কে জানত। অমরদা মস্ত স্কলার, মন্তুদা যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান, আর ধনী হয়েও শিল্পানুরাগী মানুষ। অন্য যারা আসে এ বাড়িতে তারাও উঁচু পর্যায়ের রসিক। এ বৈষম্য আমি কিছুতেই ভুলতে পারতাম না। ফলে তারা যখন আসত, আমি আদর অভ্যর্থনায় অনেক বাড়তি জাঁকজমক করে
আর বাড়তি খরচ করে এই বৈষম্যটুকু ঢেকে রাখতে চাইতাম। বাড়িতে কাব্য, সাহিত্য ইত্যাদির ঘরোয়া বিতর্কের আসর বসলে এই ঘরের লোককেই আমি নিরাপদ ব্যবধানে রাখতে চেষ্টা করতাম, আর সেটা নিজের উদারতাই ভাবতাম। কিন্তু অবকাশ থাকলে সুনন্দ এসে যোগ দিত, মাঝে সাঝে এটা সেটা মন্তব্যও করে বসত, আর আমার শঙ্কা বাড়ত। ছোট গল্পে কবিতার স্বাদ থাকতে পারে, এই আলোচনার মধ্যে একদিন তো বলে বসল, বাঘের গায়েও যেমন কবিতা লেখার মতো সুন্দর ডোরাকাটা দাগ থাকে। সকলে হেসে উঠল। মন্তুদা তো ওর পিঠ চাপড়ে বাহবা বাহবা করে উঠল। আমি ছদ্ম রাগ দেখিয়েই বললাম, আদার ব্যাপারই তুমি, এসবের মধ্যে কেন অ্যানোডাইজিং এর প্ল্যান ভাবকে যাও না। এরকম কথা আরও বলেছি, ফলে মনে মনে অসন্তুষ্ট হয়েছে তাও টের পেয়েছি, আর সেই কারণে আমিও বিরক্ত হয়েছি। কিছু বোঝার বুদ্ধি যদি থাকত। খুঁটিনাটি অসন্তোষ বাড়তেই লাগলো। যে কোনো খুঁত ধরে কথা শোনাতে ছাড়ে না। মন্তুদার দৌলতেই আমার দ্বিতীয় গল্পের বই ছাপা হলো। সকলে খুশি, কিন্তু এই একজনের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠা দূরে থাক, উল্টে গম্ভীর। বইটা উল্টে পাল্টে দেখল, বড় প্রকাশকের নাম দেখল, তারপর বলল, যেই ছাপুক টাকা নিশ্চয় তোমার ঘর থেকে গেছে, কত লেগেছে জিজ্ঞেস করে দিয়ে দাও। হতে পারে যা বলেছে তাই ঠিক, কিন্তু সেই মুহূর্তে কথাগুলো বিচ্ছিরি লাগলো। মন্তুদা আসতে তার সামনেই বললাম, কত খরচ হয়েছে তোমার বলো, আর টাকা নিয়ে যাও, নইলে একজনের মান যাচ্ছে। হা হা শব্দে হেসে উঠে মন্তুদা ওকেই বলল, তুমি একটি আস্ত মুশিক দেখি যে হে, এভাবে তল কাটুনি কেন? আপনার শালি এমন লেখিকা যে প্রকাশক আগ্রহ করে এই বই ছেপেছে বলতে চান? মন্তুদা হাসি মুখে জবাব দিল, যেই ছাপুক, আমি বলতে চাই তুমি আমার প্রিয় সখী অর্থাৎ তোমার স্ত্রী রত্নটির কদর বুঝলে না। অমনি ঠাস করে মুখের ওপর জবাব দিল, সে তো আপনারাই বেশ যত্ন করে বোঝাচ্ছেন। মন্তুদা অবাক, আর লজ্জায় আমার যেন মাথা কাটা গেল। অথচ এমন অশালীন উক্তির পরেও একটুও অনুতাপ নেই। উল্টে দুদিন ধরে আমার সঙ্গে প্রায় বাক্যালাপ বন্ধ। অশান্তির রাশ টেনে না ধরলে সেটা বাড়তেই থাকে। গোড়ায় আমি আপোষের চেষ্টা করি, কিন্তু সেটা যখন তোষামত ভেবে আরো বেশি বিরক্তি দেখায়, তখন আমারও রাগ হয়ে যায়। আরো অপমান বোধ হয় যখন কোনো অসুবিধের কথা বললেও এ কান দিয়ে শুনি ও কান দিয়ে বার করে দেয়। কদিন একটা ড্রাইভার রাখার কথা বলছি। নিজে ড্রাইভ করলে আমার দরকারে গাড়ি পাই না, ওটা কারখানাতেই আটকে থাকে। ড্রাইভার রাখলে দুজনের কারোরই কোনো সমস্যা থাকে না। কদিন কান না দেবার পর রাগত মুখেই বললাম, তোমার তো সময় নেই দেখছি, ড্রাইভারের ব্যবস্থাও তাহলে আমিই করি। মুখের কথা খসালে মন্তুদা ড্রাইভার এনে হাজির করবে সেটাও ও জানে। না, গাড়িটা আমার শখের জিনিস নয়, যখন তখন কাজে বেরুতে হয়, গাড়ি কারখানায় না থাকলে অসুবিধে। সত্যি কিনা জানি না, আমি সত্যি ভাবিনি। এরকম স্বার্থপরতা দেখে আমার ঘেন্না ধরে গেছে। আগে বাবাকে দেখতে যাব বললেই অবশ্য ঠিক ঠিক সময় গাড়ি হাঁকিয়ে চলে এসেছে। বাবা আজকাল বিছানা ছেড়ে উঠতেও পারেন না, এরপর সেজন্যও গাড়ি চাওয়া ছেড়ে দিলাম। গাড়ির জন্য অবশ্যই আটকায়নি কখনো। মন্তুদার গাড়ি আছে, ট্যাক্সি আছে, আড়াআড়ি করে ট্যাক্সিতেই বেশি চড়ি। তার চোখের সামনে ট্যাক্সি ডাকিয়ে এনে বেরিয়ে চলে যাই। রাগ বেশি হলে এক এক সময় ইচ্ছে হয় আর একখানা গাড়ি কিনে ফেলি। 25-30 হাজার টাকা আমার নামে আমার পাস বইতেই আছে এখন। আছে ইনকাম ট্যাক্সের ভয় বোধহয়, কিন্তু আসল গো কি জন্যে আমার বুঝতে দেরি হয়নি। আমি উৎসব অনুষ্ঠানে বেরোই, সাহিত্য অধিবেশনে যাই, মন্তুদার পার্টিতে যোগ দিই, এসবেই আপত্তি। এগুলো ঠেকানো যাচ্ছে না বলেই রাগ বাড়তে লাগলো। ভালো কথা, রুমু হবার আগে নিয়মিত ইউনিভার্সিটিতে না গিয়েও আমি এমএটা পাশ করে নিয়েছিলাম। ভালো না হোক, একেবারে মন্দ রেজাল্টও হয়নি। মন্তুদা জিজ্ঞেস করেছিল চাকরির জোগাড় দেখবে নাকি।
তখনও গা করিনি। কিন্তু এখন ঘরের লোকের ব্যবহারে মাঝে মাঝে মনে হচ্ছে চাকরি করলে কেমন হয়। বেশি রাগ হলে সে কথা শোনাইও। একবার তো ওর সামনেই মন্তুদাকে বলেছিলাম, আমার জন্য একটা চাকরি বাকরি দেখো তো। এই দিনেও মেয়েরা দিনরাত ঘরে বসে থাকবে, এ যারা আশা করে তারা একটু বেশি আশা করে। মুখ কালো করে উঠে চলে গেছিল। মন্তুদা জিজ্ঞাসা করেছিল, মানলীলা চলছে? রাগের মুখেও আমি হেসে ফেলেছিলাম, আর বলো না। যা বলেছিলাম, আমার নিজের ব্যাপারে বাইরে বেরোনো নিয়েই পষ্টাপষ্টি গণ্ডগোলের সূত্রপাত। একবেলার জন্য আমরা একদিন দল বেঁধে আউটিংয়ে বেরিয়েছিলাম। দিদি, অমরদা, ছর্দি, মন্তুদা, জলাদয়ী উঠতি সাহিত্যিক আর মন্তুদার জনাতিনেক শাঁসালো অন্তরঙ্গ বন্ধু। সকালে গিয়ে সন্ধ্যায় ফিরেছি। এসে দেখি মুখ হাঁড়ি একেবারে। শুনলাম সমস্ত দিন কাজে মন দিতে পারিনি, কারখানা থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, মেয়েটার এই অসুবিধে হয়েছে, ওই অসুবিধে হয়েছে ইত্যাদি। আমারও তক্ষুনি মেজাজ চড়ে গেল কেমন। মেয়েটার একটুও অসুবিধে হবার কথা নয়, কারণ সমস্ত দিনের বেশিরভাগ সময় মেয়ে এমনিতেও গভর্নেসের কাছেই থাকে, আর বেশ ভালোই থাকে। তক্ষুনি ডাকলাম গভর্নেসকে। বেশ ঝাঁঝের মুখে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন মেয়ের এই এই অসুবিধে হয়েছে কেন? মেয়ে তখনও তার কোলে চেপে হাসছে। গভর্নেস বেচারি আমার মেজাজ দেখে হকচকিয়ে গেল, আর ওদিকের মুখ আরো থমথমে। আরো মাস কয়েক পরের কথা। দেশে ভয়ানক বন্যা হয়ে গেছে। কত জায়গায় কত যে ক্ষতি হয়েছে ঠিক নেই। মন্তুদা সবেতে আছে। তাদের সাহায্যের জন্য একটা নাটক মঞ্চস্থ হবে। সেই নাটকের লেখিকা আমি। এটা আমার প্রতি একটা দুর্লভ সম্মান, কারণ মন্তুদার যে কালচারাল ইউনিট এই নাটক অভিনয় করবে, তার মধ্যে জনাকতক নামজাদা শিল্পীও আছে। মন্তুদা বলেছিল, শুধু নাম নয়, বেশ কিছু টাকাও আমার প্রাপ্য হবে। আমি সে টাকাও ত্রাণের উদ্দেশ্যে দিয়ে দেব বলেছি। রাত জেগে নাটক লিখে দিয়েছি। আমি উত্তেজনায় ভরপুর, কিন্তু তখনও ঘরের লোকের এতটুকু আগ্রহ দেখিনি, বরং সর্বদাই মহা বিরক্ত মুখ। মন্তুদার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে টিকিট বিক্রি করেছি। অবাক হয়ে দেখেছি 50, 75, 100 টাকার টিকিটও কত সহজে বিক্রি হয়ে যায়। নাটক রচয়িত্রী সঙ্গে থাকার দরুনও সর্বত্র সমাদর। মন্তুদা সেদিন খুশি মুখে বলেছিল, তোমার কদর দেখলে প্রিয় সখী। সেই মুহূর্তে আমার ঘরের কথাই মনে হয়েছিল। সেখানের অর্ধেক কদর দেখলেও দ্বিগুণ আনন্দ হতো। মন্তুদার বাড়িতে পুরোদমে রিহার্সাল হয় বিকেলের দিকে। আমি রোজই ছুটি সেখানে। ফিরতে এক একদিন রাত হয়। মন্তুদার গাড়িতে যাতায়াত করি। সেদিন সকাল থেকে গভর্নেসের দেখা নেই। এরকম কখনো হয় না। দুপুরে সুনন্দ খেতে এলে বললাম, মহিলা আজ এলো না, একটা খবরও দিল না, কি করে যে বেরোই আমি। খেতে খেতে গম্ভীর মুখে জবাব দিল, গভর্নেস আর আসবে না। আমি হতভম্ব। তার মানে সে অন্য জায়গায় বেশি মাইনের কাজ পেয়ে চলে গেছে। আমি তেতে উঠলাম তক্ষুনি। তোমাকে বলে গেছে? হ্যাঁ। একটা লোক না দিয়ে চলে গেল, আর তুমি তাকে ছেড়ে দিলে? আমাকে একবার বলারও দরকার মনে করলে না? তোমার দেখা আর কতক্ষণ পাওয়া যায়? কারো ভালো হলে তাকে আটকাবই বা কেন? আমার কেমন খটকা লাগলো। এই মানুষটাই ওকে তাড়ায়নি তো? জিজ্ঞেস করলাম, ভালো কাজটা সে কোথায় পেল? আমার ডাক্তার বন্ধুর নার্সিং হোমে। সেখানে অনেক বাচ্চা কাচ্চা, একজন ট্রেন্ড গভর্নেস দরকার। ডাক্তার বন্ধু রনেন দত্ত 2-3 দিন বেড়াতে এসেছে। আলাপ আছে। সোজা বেরিয়ে এসে আমি টেলিফোন তুলে নিলাম। ডায়াল করছি, এরই মধ্যে খাওয়া ফেলে উঠে এলো। কোথায় টেলিফোন করছো? রনেন দত্তকে। সে কিভাবে আমার লোক ছাড়িয়ে নিয়ে যায় জিজ্ঞেস করব। টেলিফোন রেখে দাও। সে ছাড়িয়ে নেয়নি। তার দরকার শুনে আমি ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার ধৈর্য গেল। তুমি এত নীচ? একেবারে গায়ের কাছে এগিয়ে এলো। কি বললে? কি বললাম বেশ ভালোই শুনেছ। ঘোরালো চোখে চেয়ে রইল একটু। হ্যাঁ, আমি নীচ।
চেষ্টা করলে তুমি আমাকে আরো অনেক নিচে নামাতে পারো, বুঝলে? খাওয়া ফেলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাগে দুঃখে আমি স্তব্ধ। বিকেলের দিকে গাড়ি আসতে রুমুকে সঙ্গে নিয়ে বেরোলাম। তাকে বাপের বাড়িতে বৌদির কাছে রেখে আমি রিহার্সালে চলে গেলাম। আসার সময় তাকে নিয়ে এলাম। এইভাবেই চলতে লাগলো। যাওয়ার সময় রুমুকে বাবার ওখানে দিয়ে যাই, আসার সময় নিয়ে আসি। দেখতে দেখতে বাড়ির বাতাস ঘোরালো হয়ে উঠল, বাক্যালাপও বন্ধ। সেদিন স্টেজ রিহার্সাল, আর দিন 10 বাদে নাটক মঞ্চস্থ হবে। মন্তুদার ধরা করায় মাঝে একদিন স্টেজ খালি পাওয়া গেল। সেই দিনই দুপুরে খাওয়া দাওয়ার পর গম্ভীর মুখে সুনন্দ আমার সঙ্গে কথা বলল। আজ বেরোবে না, সন্ধ্যার পর এক জায়গায় যেতে হবে। আজকের দিনে এ কথা শুনলে মাথা কার ঠিক থাকে। তবু ব্যাপার বোঝার জন্য সংযত মুখে জিজ্ঞাসা করলাম, কোথায়? রনেনের বিয়ে, বিশেষ করে যেতে বলেছে। শোনা মাত্র ভিতরে ভিতরে জ্বলে উঠলাম। আগে বললে মন্তুদা হয়তো এই দিনে স্টেজ রিহার্সালই ফেলত না। আমি ধরে নিলাম আমাকে জব্দ করার জন্যই বলেনি। বিয়েতে যাওয়া সম্ভব নয়, আমার আজ স্টেজ রিহার্সাল আছে। সঙ্গে সঙ্গে ব্যঙ্গ ভরা কুৎসিতি দেখালো মুখখানা। তোমার স্টেজ রিহার্সাল কিরকম? অভিনয় করছো নাকি? আমিও জবাব দিলাম, করার জন্য ওরা সাদাসাদি করেছিল, অভিনয় করছি না, স্টেজ রিহার্সালে আমার থাকা দরকার। কাছে এগিয়ে এসে বলল, কিন্তু আজ আমি তোমাকে নিষেধ করছি। আমার নিষেধ শোনার উপায় নেই, কি করব বলো? গলার স্বর আরো কঠিন পর্দায় চড়ল। কি করবে তাই তোমাকে বললাম। আজ তুমি কোথাও বেরোবে না, আমার সঙ্গে যাবে। আর সে কথা শোনা যদি আমার পক্ষে সম্ভব না হয়? হতে হবে, না হলে তার ফল আরো খারাপ হবে, বুঝলে? আমি নির্বাক। রাগে অপমানে ঘণ্টা 2 পর্যন্ত কেঁপেছি থরথর করে। তারই মধ্যে টের পেয়েছি লোকটা আর কারখানায় গেল না, আমাকে পাহারা দেবার জন্যই যেন বসে রইল। মন্তুদার গাড়ি আসতে বাড়ির কাজ আছে বলে সেই গাড়ি ফিরিয়ে দিল। খানিক বাদে মন্তুদা টেলিফোন করেছে টের পেলাম। জবাব সেই দিচ্ছে কানে এলো। বাড়িতে দরকার আছে, তাই যাওয়া সম্ভব হলো না। মন্তুদা হয়তো আসার জন্য অনুরোধ করেছিল, তার জবাবে এদিক থেকে সাফ জবাব গেল, বাড়ির দরকারটা শখের রিহার্সালের থেকেও বেশি। অপমান হবার ভয়ে মন্তুদা টেলিফোনে আর আমাকে ডাকেনি। রাগে অপমানে আমি দিশেহারা, নিস্পন্দ। বিকেলে রুমুকে নিয়ে বেরোতে দেখলাম। 1 ঘন্টার মধ্যে তাকে বাপের বাড়িতে রেখে উপহারের প্যাকেট হাতে ফিরল। সন্ধ্যার আগেই মুষলধারে বৃষ্টি। সন্ধে গড়িয়ে গেল, বৃষ্টি ছাড়ল না। হঠাৎ এক সময় উঠে এসে বলল, রেডি হয়ে নাও। রেডি হতে আমার 10 মিনিটও লাগলো না। যে সাজে রেডি হলাম তার থেকে বেশি সাজ আমি রিহার্সালে যাওয়ার সময়ও করে থাকি। ক্রূর গাম্ভীর্য দেখলাম, কিছু বলল না। দুজনে পাশাপাশি বসে আছি, মাঝে দুস্তর ব্যবধান। 1 হাঁটু জল ভেঙে সে গাড়ি চালাচ্ছে। বিয়ে বাড়ি কাছে নয়। হঠাৎ এক জায়গায় বেশি জলে গাড়িটা থেমে গেল। সঙ্গে সঙ্গে ভিতরে ভিতরে আমার একটা উৎকট আনন্দ হলো। রাতের অন্ধকারে ঠায় 1.5 ঘন্টা আমরা সেই জলের মধ্যে বসে রইলাম। ইতিমধ্যে রাস্তার লোক এগিয়ে এসেছে গাড়ি ঠেলার জন্য। গাড়ির মালিক বলেছে দরকার নেই। আমি সেই থেকে নির্বাক। আরো কুৎসিত, আরো হিংস্র মনে হচ্ছে আমার। হঠাৎ সবিস্ময় একসময় দেখি গাড়ি চলতে শুরু করল। দুপুরের পর এই প্রথম আমি কথা বললাম। এতক্ষণে গাড়ির কল বিগড়েছিল না তোমার? উগ্র দৃষ্টিতে আমার দিকে চোখ বুলিয়ে নিয়ে বিড়বিড় করে জবাব দিল, আমরা কোনো শোকের বাড়িতে যাচ্ছি কিনা তাই ভাবছিলাম। নির্বাক আমি চেয়ে চেয়ে দেখলাম। 1.5 ঘন্টা ভাবার পর গাড়ি বাড়ির দিকে ফিরে চলেছে। আমার বাইরেটা যত স্থির, ভিতরটা তত কঠিন। রাত্রি। মেয়েকে আনা হয়নি। টেলিফোনে কি বলে দিয়েছে আমি জানি না। তখনও যে চরম কিছুই বাকি ভাবিনি। মানুষটা ঘরে এসেছে, নীরব কিন্তু হিংস্র, নিঃশব্দে দখল নিতে এগিয়ে এলো। আমি বিস্ফারিত চোখে দেখছি তাকে। বিদ্বেষের ঝাপটায় ওই মুখ ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছি, কিন্তু ক্ষতবিক্ষত হয়নি।
উল্টে আমি এক নির্মম নিষ্ঠুর গ্রাসের অতলে ডুবে গেছি। একদিন নয়, পরপর 7 দিন মানুষটা বাড়ির বার হলো না, কাজে গেল না, শুধু রাতের প্রতীক্ষা, গ্রাসের প্রতীক্ষা। 7টা দিন আমি যেন একটা পশু কবলিত হয়েছিলাম। ইতিমধ্যে মন্তুদা ফোন করেছে, চিন্তিত হয়ে বাড়িতে আসতে চেয়েছে। আমি বাধা দিয়েছি, আসতে বারণ করেছি। বিকৃতি কতদূর গড়াতে পারে আমারও দেখার সংকল্প। আমার একটা স্নায়ুও তখন নিজের বশে নেই। 7 দিন পরে মাথা থেকে ওই পশুটাকে বিদায় হতে দেখলাম। শান্ত ঠান্ডা মাথায় আবার কাজকর্মে মন দিতে চেষ্টা করল। চেষ্টাই শুধু। কিন্তু আমি চেষ্টাই বা করব কেমন করে? কি করে ঠান্ডা হব, শান্ত হব? পরের 3 বছর 3.5 বছরের মধ্যে যে বিপর্যয় একে একে ঘটে গেল, তার জন্য আমি নিজে কতটা দায়ী সে হিসেব করিনি। একেবারে শেষের প্রান্তে এসে না দাঁড়ানো পর্যন্ত আমার চেতনা ফেরেনি। ওই 7 দিনের ঘটনার 1.5 মাসের মধ্যে আমি টের পেয়েছি আবার সন্তান আসছে। আর আমার মাথায় তখন শুধু আত্মধ্বংসী আগুনই জ্বলছে। আমি যেন তখন সবকিছুর একটা শেষ জবাব দেবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক এই সময় বাড়ির মালিক শুধু যেন আমাকে জব্দ করার জন্যেই নিচের তলায় আমার বসার ঘরটা 2 অচেনা অচেনা বুড়ো বুড়িকে ভাড়া দিতে বসল। ভুবন দাস আর তাঁর স্ত্রী কোথা থেকে এসে বাড়ির দাওয়ায় ঘণ্টাখানেক বসে রইল। দোতলা থেকে লক্ষ্য করলাম থেকে থেকে 2 বেশ হাসছে। বুড়ির কপালে আগের দিনের পয়সার মতো মস্ত টকটকে সিঁদুরের টিপ। ওদের মুখের অত হাসি বোধহয় আমার লক্ষ্য করার কারণ। আমি সেই 1.5 মাস যাবৎ হাসতে ভুলেছি। আমার মেয়ে পর্যন্ত আমাকে দেখলে ভয়ে ভয়ে দূরে সরে থাকে। খানিক বাদে নিচের সিঁড়ির আধা আধি নেমে দেখি সেই বুড়ো বুড়ি সুনন্দর সঙ্গে কথা কইছেন। তাদের দুজনারই মুখে হাসি যেন চুঁয়ে চুঁয়ে পড়ছে, অথচ আমাদের একটা ঘরে থাকার আবেদন জানাচ্ছেন তারা। বুড়োটি বলছেন যেখানে থাকেন তারা সেখান থেকে হারামজাদারা একেবারে বিনা কারণে উচ্ছেদ করেছে তাদের। বুড়ি ফোঁস করে উঠলেন, আহা, ভীমরতি ধরেছে তোমার। 1 পাল ছেলেপুলে ঘরের দরকার ছিল না ওদের, বেঁচে থাক সব। বুড়ো অমনি চোখ পাকালেন, তা বলে ওরা মামলা করবে? সুনন্দর দিকে ফিরলেন, মুখে সেই চোয়ানো হাসি। বুঝলে বাবা, যেই শোনালে মামলা করবে, আমরা তক্ষুনি বোঁচকার প্যাঁটরা নিয়ে বুড়ো বুড়িতে রাস্তায় বেরিয়ে পড়লাম। থাক বাবা, তোরা সুখে থাক। পরের বক্তব্য, 3 দিন ধরে একটা অতি বাজে হোটেলে 1 কাঁড়ি টাকা গুনে রাত কাটাচ্ছেন দুজনে, আর সমস্ত দিন ধরে ঘর খুঁজছেন। কিন্তু আগাম টাকা গুজে দিতে চাইলেও কেউ ঘর ছাড়ে না। আসলে কেউ বিশ্বাসই করে না যে সত্যি সত্যি টাকা দিয়ে তারা থাকতে পারেন। এখানে বসে থাকতে থাকতে শুনেছেন এত বড় বাড়িটাতে মাত্র 2.5টে প্রাণী থাকা হয়, তাই আশা নিয়ে এসেছেন। তক্ষুনি ঝোলা থেকে 1 বান্ডিল নোট বার করে বুড়োটি ওর হাতে গুঁজে দেবার চেষ্টা করলেন। বিশ্বাস করো বাবা, টাকা আমাদের আছে। এই 1000 টাকা তুমি যত মাসের খুশি আগাম ধরে নাও। একটা ঘরে আমাদের মাথা গোজার ঠাঁই দাও। সময় তো হয়ে এলো, শেষে কি তোমাদের নামে নালিশ নিয়ে খেয়াপাড়ি দেব, নাকি বুড়ো বুড়ি দুটোতে মিলে রাস্তায় পড়ে মরে থাকব? আমি বোকা চোখে তাদের মুখের সেই অদ্ভুত হাসি দেখছি। হাসিটা নালিশের কল্পনায় কি রাস্তায় পড়ে মরে থাকার দৃশ্য মনে করে জানি না। সুনন্দর কথা কানে এলো। এতক্ষণ সেও হাঁ করে দেখছিল তাদের। বলল, টাকা পরে দেবেন, সামনেরই ঘরটায় থাকার ব্যবস্থা করে নিন। সেই মুহূর্তে মাথায় বুঝি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আমার। আগুন আগেই জ্বলছিল। ওপরে এসেই সুটকেস গুছিয়ে বাপের বাড়ি চলে যাবার জন্য তৈরি হচ্ছি। ও এসে দাঁড়ালো, দেখল। কোথায় যাচ্ছ? 2 চোখে ভস্যের আগুন দিয়ে জবাব দিলাম, জমের বাড়ি। তোমার সে খোঁজে দরকার কি? যেখানেই যাও খোঁজ আমাকে নিতে হবে। যাচ্ছ কোথায়? হঠাৎ খুব কঠিন আর সেই সঙ্গে খুব ঠান্ডা হয়ে গেলাম আমি। এখন বাবার ওখানে, পরে কি করা যায় ভেবে ঠিক করব। এর দরকার হলো কেন? ওদের ঘর ছেড়ে দিলাম বলে? জবাব দিলাম না। ও আবার বলল, কি করা যায়
ঠিক করার মালিক তুমি? ওই মুখ আর এক প্রস্ত ঝলসে দিয়ে জিজ্ঞাসা করলাম, না তো কি তুমি? তাই তো জানি। এক সর্বনাশা আক্রোশেই বুঝি পেয়ে বসলো আমাকে। বিকারগ্রস্তের মতোই চিৎকার করে উঠলাম, অকথ্য গালাগাল করতে লাগলাম। ওই ভাষা আমার মুখ দিয়ে বেরুতে পারে নিজেও জানতাম না। ছোট লোক বলেছি, কাপুরুষ বলেছি, চরিত্রহীন লম্পট বলেছি, আবার ছেলেপুলে এনে আমার জীবন বিষিয়ে দেবার ব্যবস্থা করেছে এত বড় ঘৃণ্যহীন সে, তাও বলেছি। আর এই শেষটুকু শুনেই বোধহয় এই গালাগালের পরেও সে নির্বাক। সুটকেস ফেলেই আমি বেরিয়ে এলাম। সিঁড়ির মুখে ও বুড়ো বুড়ি হাঁ করে দাঁড়িয়ে ওপরের দিকে চেয়ে আছেন। ওপরের চেঁচামেচি তাঁদের কানে না আসার কথা নয়। আমার চোখের ঝাপটায় সভয় দুজনে সিঁড়ির মুখ ছেড়ে সরে দাঁড়ালেন। আমি চলে গেলাম। মন্তুদাকে খোলাখুলি বললাম, এভাবে আর চলছে না, মুক্তি চাই, যা হোক ব্যবস্থা করো। মন্তুদা বিমর্ষ, চিন্তিত। বলল, চলছে যে না সে তো অনেকদিন ধরেই দেখছি। অসহিষ্ণু মুখ করে ছর্দি বলে উঠল, তোর কি মাথা খারাপ হয়েছে? বাবার এই অবস্থা, কিছু একটা করে বসে মেরে ফেলবি? কদিন আর তাকে যেতে দে। ছর্দির ওপর আমার রাগ হলো। আমার এই অবস্থার জন্য বাবাই দায়ী। তবু আমার ব্যাপারে আঘাত পেয়ে চোখ বুঝুক, এ আর কে চায়? মন্তুদা পরামর্শ দিল, চুপচাপ থাকো এখন কিছুদিন। ছাড়াছাড়ি হলেও সেটা একটা সাংঘাতিক ব্যাপার কিছু নয়, আকছাড়ি হচ্ছে, কিন্তু এভাবে ছেড়ে দেবে কেন? নিজের আর তোমার মেয়ের ব্যবস্থা বুঝে নিয়ে তারপর যা করার ভেবেচিন্তে করতে হবে। আমি রেগে গেলাম। কেন, নিজের ব্যবস্থা আমি নিজে করতে পারবো না? মন্তুদা হেসে বলল, তুমি না পারলে এদেশের কোনো মেয়ে পারবে না, সে কথা নয়। ভায়ারও একটু শিক্ষা হওয়া দরকার। ঠিক বলেছে মন্তুদা, শিক্ষা হওয়া দরকার। ওই লোককে কিছু একটা চরম শিক্ষা দেওয়া ছাড়া এই মুহূর্তে আর বোধহয় কিছুই আমি চাই না। তার শিক্ষার কথা ভেবেই বিকেলের দিকে বাড়ি চলে এলাম। শিক্ষা দিতে হলে আমারও চোখের ওপরেই থাকা দরকার। মনের এই অবস্থায় অসহ্য লাগলো ওই বুড়ো বুড়িকে। যে হাসি দেখে আমি অবাক হয়েছিলাম, সে হাসি আমার চক্ষুশূল। তার ওপর ওই বুড়ি আদর করে গায়ে হাত পর্যন্ত বোলাতে আসে। আমি শুনি বা না শুনি, তার নিজের গল্প বলা সারা। ভুবন দাস সুতোর ব্যবসা করতেন। বুড়ি একটাই হতবাগা ছেলে পেটে ধরেছিলেন। তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু কোথাকার একটা ডাইনি মেয়ে নিয়ে ছেলে কোথায় পালিয়ে গেল। শোকে বউটা আত্মহত্যা করল। না, আর তারা ওই সত্তরের মুখ দেখেননি, সেও আর মুখ দেখাতে আসেনি। বেঁচে আছে কিনা সে খবরও রাখেন না। বুড়ি যেন আমার শাশুড়ি, তাকে দেখলেই আমার পিত্তি জ্বলে যায় এখন। মেয়েকে বকলে উপদেশ দিতে ছুটে আসেন। কপালে সিঁদুর না দেখে সেদিন তার চোখ কপালে। বকাবকি করে সিঁদুর কৌটো হাতে ছুটে এলেন। আমি তাকে প্রায় অভদ্রভাবে বুকে তাড়ালাম। দিন দশেকের মধ্যে আমাদের ভিতরের অশান্তিটা তারা ভালোই টের পেলেন, আর ধরে নিলেন তাদের ঘর দেওয়া হয়েছে বলেই এই অশান্তি। সেদিন বেলা 11টা নাগাদ বুড়ো বুড়ি দুজনেই ওপরে এসে হাজির। সুনন্দ তখন কারখানায়। দাসমশাই বললেন, আমরা চলেই যাচ্ছি মা। বুড়ি বলল, আমরা এসে মা লক্ষ্মীর মুখের হাসি কেড়ে নিলাম, এ কেমন কথা? আমাদের তো প্রায় 4 কাল গেছে, তোমরা সুখে থাকো। ওরা গেলেও ঘরের লোক একটু জব্দ হবে, তাই তেতে উঠে মুখের ওপর জবাব দিলাম, হ্যাঁ যান, আগাম যা দিয়েছেন তাও নিয়ে যান। 5 দিন আগে 2 মাসের ভাড়া 150 টাকা ওর পকেটে গুজে দিয়েছিলেন দাসমশাই, তাও জানি। বুড়ো মাথা নেড়ে বললেন, চাঁদপানা মেয়ে তোমার আমাকে দাদু ডেকেছে, ও টাকা নিয়ে তাকে কিছু কিনে দিও, চলো গো। স্তব্ধ বিস্ময়ে আমি দেখলাম, রাগ করা দূরে থাক, 4 চোখে আমার উপর যেন স্নেহ ঢেলে দিয়ে তারা টুকটুক করে নিচে নেমে গেলেন। একলা ঘরে আমার ভিতরটা কেমন করতে লাগলো, কিন্তু চলেই যে যাবেন তারা, এ বিশ্বাসও করতে পারছি না। খানিক বাদে নিচে নেমে এলাম। দেখি রান্না পর্যন্ত চড়েনি, তারা বেরোবার জন্য প্রস্তুত। আমাকে দেখে দাসমশাই হেসে বললেন, চিড়ে গুড় বেঁধে
আর ঝুলাঝুলি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম গো মা। পরে কোনো আস্তানা জুটলে এই রাজসজ্জা নিয়ে যাব, কটা দিন তোমাদের কষ্ট হবে। কিরকম যেন হয়ে গেলাম আমি। বললাম, আপনাদের কোথাও যেতে হবে না। বুড়ো বুড়ি দুজনেই সবিস্ময়ে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আনন্দে আত্মহারা ভুবন দাস প্রায় ধমকের সুরেই বুড়িকে বলে উঠলেন, দেখলি, শুনলি এখন? আমি তোকে বলিনি মায়ের আমার এমন লক্ষ্মীশ্রী, তার ভেতরটা সব সুন্দর না হয়ে যায় না? বলিনি তোকে? আর তারপরও তুই কিনা আমার কান ভাঙানি দিলি। আমার দিকে ফিরলেন, এমন হাসি আর এমন চাউনি আর বুঝি দেখিনি। বললেন, বাঁচালে গো মা, বাঁচালে। কটা দিন নিশ্চিন্তে কাটিয়ে আবার বড় কষ্টে পড়তাম। আমার চোখের কোণ দুটো শিরশির করে উঠল কেমন। একরকম ছুটেই পালিয়ে এলাম ঘর থেকে। এরপর আর রাগ দেখালেও হাসেন ওরা। বলেন, ভেতর দেখে নিয়েছি গো মা তোমার, আর রাগলেও যাচ্ছি না, তাড়ালেও যাচ্ছি না। তাদের প্রতি আমার আচরণের ব্যতিক্রমটা সুনন্দু যাতে টের না পায় সে চেষ্টাও করি। বুড়ো বুড়ি নিজেদের ঘরে বসে হিহি করে হাসেন, কড়ি খেলেন, লুডো খেলেন। এই নিয়ে এক একদিন ঝগড়াও বেঁধে যায় দুজনের। তখন পরস্পরকে গালিগালাজ। আর আধ ঘন্টা যেতে না যেতে আবার সেই হাসি। এক একদিন দেখি নামা বা ওঠার সময় ওই সিঁড়ির মুখে দাঁড়িয়ে কিরকম সতৃষ্ণ চোখে ওদের বন্ধ ঘরের দিকে চেয়ে আছে। তাই দেখেও কে জানে কেন আমার রাগ হতো, জ্বালা ধরত। মানসিক অশান্তির মধ্যে 9 মাসে ছোট মেয়ে ঝুমু এলো। আর তার ঠিক 1 বছর বাদে বাবা মারা গেলেন। আমার কষ্ট অন্য বোনদের থেকে বেশি ছাড়া কম হয়নি, কিন্তু সেই সঙ্গে বাবার প্রতি অভিমানও আমি ভুলতে পারিনি। আরও পারিনি, কারণ ঘরের অশান্তি বেড়েই চলেছে। বাবা চলে যাবার পর থেকেই আমার কেবল মনে হয়েছে সামনে কি এক অনাগত দুর্যোগ হাঁ করে আছে। আর তার ফলেই আমি দিনকে দিন বেপরোয়া হয়ে উঠেছি। মানুষটা প্রায় কারখানা কামাই করে আজকাল, চুপচাপ ঘরে বসে থাকে, আর এক এক সময় ঘোরালো চোখে তাকায় আমার দিকে। কিন্তু আমি যে তাকে একটুও কেয়ার করি না সেটা স্পষ্টই বুঝিয়ে দিই। ব্যবসার রোজগার কমে আসছে তাও অনুমান করতে পারি। এও ইচ্ছাকৃত আমার মনে হয়। দিনরাত ঘরে বসে মতলব ভাঁজলে ব্যবসায় আয় কমবে না তো কি? রেশারেশি করেই আমি বাইরের যোগ বাড়িয়ে তুলেছি। 2 মেয়ের জন্য একটা ছেড়ে 2টো ভদ্র ঘরের আয়া রেখেছি। সেজন্যে কারোর অনুমতি নিইনি। ছোট মেয়েটাকে আমি 2 চক্ষে দেখতে পারি না বলেই ধারণা। তবু ওর অসুবিধা যাতে না হয় সেদিকে একটু বেশি চোখ রেখেছি। তার উপর দাসগৃহিণী তো সর্বক্ষণই ওকে নিয়ে থাকতে চান। আমার জন্য মেয়েদের অসুবিধে যেটুকু দেখা যায়, আমার ধারণা তার সবটুকুই সুনন্দর আবিষ্কার। কিন্তু মুখে কিছু বলে না। বাক্যালাপ তো বলতে গেলে বন্ধই। যেটুকু বলার চোখ দিয়ে বলে। কথা আমারও বিশেষ বলার দরকার হয় না। আমার নামে 2টো পাস বইয়ে 67,000 টাকার মতো আছে এখন দেখছি। সে পাস বই আমার নিজের কাছেই থাকে। টাকার দরকার হলে চাইতে হয় না, সোজা ব্যাংক থেকে তুলে আনি। রাতে অনেক সময় যখন ঘুম আসতে চায় না, তখনই শুধু অগোচরের ভয়ের অনুভূতি একটা। থেকে থেকে শুধু মনে হয় কিছু একটা ঘটবে। কিন্তু দিনের আলোয় এই দুর্বলতায় আমল দিই না, বরং দ্বিগুণ বেগে চলি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।